অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের যে ভিডিওটা প্রোভাইড করছি সেটা কনস্টিটিউশনের ওপরে। কনস্টিটিউশনের মধ্যে ঢুকতে গেলে তার আগে যে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে সেটাকে সংবিধানের প্রস্তাবনা বলা হয় এবং সেটাকে ইংরাজিতে বলা হয় প্রিয়াম্বল। ঠিক আছে, তো এই প্রিয়াম্বল নিয়ে তোমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ এটি কনস্টিটিউশনেরই একটি অংশ। তো অবশ্যই এটা তোমাদেরকে জেনে নিতে হবে এবং খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে এটা সম্পর্কে ছোটোখাটো কোয়েশ্চেন আসে এবং যদি তোমরা ইন্টারভিউ দিতে যাও তাহলে সেখানেও কনস্টিটিউশন থেকে তোমাকে এই ধরনের জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারি। তো ফার্স্টেই দেখে নাও, তোমাদেরকে আমি আলোচনা করে দেবো যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অর্থাৎ প্রিয়াম্বেলে কি বলা হয়েছে। আমার মতে এই প্রিয়াম্বেলে কি বলা হয়েছে যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের জন্য এটা মুখস্থ করা খুবই দরকার। তোমাদেরকে এটা মুখস্থ করে নিতে হবে। তো তোমাদের বাংলা এবং ইংরাজি দুটোতেই আমি প্রোভাইড করে দিচ্ছি, তোমাদেরকে দুটোই মুখস্থ করে নিতে হবে। বাংলাতে জিজ্ঞাসা করলে তো ভালো, এছাড়াও ইংরাজিতেও তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। দেখো সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছে। দেখো সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টতই ঘোষিত হয়েছে আমরা ভারতের জনগণ ভারতের সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার এবং চিন্তার মত প্রকাশের বিশ্বাসের ধর্মের উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা এবং সুযোগের সমতা লাভ করে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও রাষ্ট্রের ঐক্য সুনিশ্চিতভাবে রক্ষার অনুকূল ভ্রাতৃত্ববোধ বর্ধিত হয়, তার জন্য সত্যনিষ্ঠার সাথে সংকল্প করে আমাদের এই গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ ও নিজেদের অর্পণ করছি। তো এটা সম্পর্কে তোমাদেরকে বোঝানোর আমার মনে হয় না কিছুই বোঝানোর আছে। যে এখানে অনেক ভারী ভারী ওয়ার্ড দেওয়া আছে ঠিকই, কিন্তু এটার মাধ্যমে বলা হয়েছে যে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং এখানকার প্রত্যেকটি মানুষকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার বিশ্বাস ধর্ম যাতে সকলে সমান মত প্রকাশ করতে পারে সেই বিশ্বাস ধর্ম এবং উপাসনার যে স্বাধীনতা, মানে যে কোনো জাতিই হোক না কেন তার যে ধর্ম এবং উপাসনার প্রতি স্বাধীনতা এবং সকলে যাতে মানে ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে মানে বসবাস করতে পারে সেই মতোভাবে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তোলাই এই ভারতের সংবিধানের মানে ইন্ট্রোডাকশন পার্টে এরকমভাবে বলা হয়েছিল এবং যেটা 1949-এর 26শে জানুয়ারি এটি মানে গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, তো এটা ছিল প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা দেখো তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিলাম। এবার যদি ইংরেজিতে তোমরা জানতে চাও সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India in a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political justice-টা, হ্যাঁ, লিবার্টি হবে অফ থটস এক্সপ্রেশন বিলিফ ফেথ ওরশিপ। ঠিক আছে, মানে জাস্টিসটা কী কী বিষয় পাবে, সোশ্যালি পাবে, ইকোনমিক্যালি পাবে, পলিটিক্যালি পাবে। লিবার্টি মানে স্বাধীনতা কিসে কিসে পাবে, তোমার ভাবনা চিন্তায়, তোমার এক্সপ্রেশনে, তোমার বিশ্বাসে, ফেথ অ্যান্ড ওরশিপ মানে পূজা অর্চনা, তোমার বিশ্বাস সব কিছুতে তুমি একটা স্বাধীনতা পাবে। ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড প্রমোট অ্যামং দেম অল। ইকুয়ালিটি তুমি সকলের মানে তুমি মানে যে কোনো সুযোগ সুবিধা পাবে, সকলের মতো সমান অধিকার পাবে সব কিছু। ঠিক আছে, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, অ্যাসোরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অফ দ্য ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। তো এইভাবে একটা সুন্দর একটা মানে সুপ্রতিষ্ঠিতভাবে একটা রাষ্ট্র গঠন করা হবে। ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th ডে অফ নভেম্বর 1949। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এই 26শে নভেম্বর 1949 এটা গ্রহণ করা হয়। টু হেয়ার বাই অ্যাডপ্ট এনেক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন। ঠিক আছে, তো এইভাবে কনস্টিটিউশনটাকে মানে গ্রহণ করা হয়। ঠিক আছে, তো এই ছিল ব্যাপার কনস্টিটিউশনে। ঠিক আছে, নেক্সট দেখো
দি কনসেপ্ট অফ দ্য প্রিয়াম্বেল হ্যাজ বিন টেকেন ফ্রম কোথা থেকে, ইউএসএ থেকে প্রিয়াম্বেলের কনসেপ্টটা নেওয়া হয়েছিল। অর্থাৎ আমাদের ভারতের যে কনস্টিটিউশনটা সেটা নিজস্ব লিখিত নয়, বিভিন্ন মানে কান্ট্রি থেকে এগুলোকে অ্যাডপ্ট করা হয়েছিল। তো এখানেই প্রিয়াম্বেলটা কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল, ইউএসএ থেকে, ঠিক আছে। ইট ডিলস উইথ নো পার্ট, দেখো প্রিয়াম্বেল কোনো পার্টের মধ্যে নেই। সিটিজেনশিপ বলো, ফান্ডামেন্টাল রাইটস বলো, ফান্ডামেন্টাল ডিউটিস বলো, এগুলো কনস্টিটিউশনের যে পার্টগুলো আছে সেগুলোর মধ্যে ইনক্লুডেড, কিন্তু প্রিয়াম্বেল কোনো পার্টের মধ্যে নেই, এটা কোনো পার্টের সাথে ডিল করে না। প্রিয়াম্বেল ইজ দ্য প্রিফেস অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড অলসো ইন্ট্রোডাক্টরি পার্ট, এটা কনস্টিটিউশনের একটা যে সম্মুখে মানে একটা যে প্রস্তাবনা, হ্যাঁ। তো কনস্টিটিউশনটা কি, ভারতের কনস্টিটিউশনটা কেন এলো, সেটার প্রথমেই একটা যে উদ্দেশ্যটা সেটা ব্যক্ত করে। তো সেজন্য এটাকে ইন্ট্রোডাক্টরি পার্ট বা প্রিফেস কনস্টিটিউশন বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইজ বেসড অন অবজেক্টিভ রেজলিউশন, মানে এর একটা মানে যথার্থ একটা উদ্দেশ্য ছিল, একটা লক্ষ্য ছিল। হুইচ ইজ ড্রাফটেড অ্যান্ড মুভড বাই দ্য জওহরলাল নেহেরু, এটা ড্রাফটেড কে করেছিল এবং মুভড কে করেছিল ভারতের দিকে, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু করেছিলেন। ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তোমাদেরকে যে মেকিং অফ কনস্টিটিউশনের হিস্ট্রিতে সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে বলে দিয়েছিলাম। তো সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে জওহরলাল নেহেরু যে প্রিয়াম্বেলটাকে ড্রাফটেড এবং মুভ করেছিল, কবে করেছিল সেটা 13 ডিসেম্বর 1946। কিন্তু এটার মানেই তো এটা নয় যে যেদিনকে ড্রাফট করেছিল বা মুভ করেছিল সেদিনকেই প্রিয়াম্বেলটাকে গ্রহণ করা হয়েছিল, না। তো এখানে অ্যাডপ্ট করা কবে করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল 22 জানুয়ারি 1947। তাহলে এটাকে ড্রাফট করা হয়েছিল, মুভ করা হয়েছিল 13 ডিসেম্বর 1946 এবং এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল 22 জানুয়ারি 1947-এ, ঠিক আছে। নেক্সট দেখো, অরিজিনালি দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার ইন্ডিয়া ইজ আ সোভেরিন ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, মানে সার্বভৌম, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক, ঠিক আছে। তো কনস্টিটিউশন এটা বলে, 1950-তে এটা বলেছিল, কিন্তু দ্য প্রিয়াম্বল হ্যাজ বিন amended only once by 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। তো কনস্টিটিউশনে যেমন আমাদের অ্যামেন্ডমেন্ট আছে আর্টিকেল 368-এ, তো সেরকমভাবেই প্রিয়াম্বেলেও একবার অ্যামেন্ড করা হয়েছিল, একবারই করা হয়েছিল, সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। আর এই যে সিরিজটা যে সোভেরিন ডেমোক্রেটিক রিপাবলিক, এটা 1950-তে ছিল। আগে কোনটা ছিল বললে এটা হবে যে সোভেরিন ডেমোক্রেটিক রিপাবলিক, কিন্তু এটাকে যেন এটা যে এইভাবে সিরিজটা আছে সোভেরিনের পরই ডেমোক্রেটিক, এরকম যেন না হয় সোভেরিনের পরে রিপাবলিক দিয়ে দিলে, ঠিক আছে। তো এই যে ফ্লোটাতে এটাকেই তোমাকে মনে রাখতে হবে, এখানে এরকম বললে হবে না যে সোভেরিন রিপাবলিক ডেমোক্রেটিক, অলওয়েজ সোভেরিন ডেমোক্রেটিক রিপাবলিক, এইভাবেই বলতে হবে, কখনো চেঞ্জ করলে হবে না, ঠিক আছে। এবার দেখো এখানে দেখলাম যে এটাকে অ্যামেন্ড করা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ, এবং অ্যামেন্ড কী করা হয়েছিল যে তিনটে আরও নতুন ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, কি কি, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রেটি, ঠিক আছে। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ঐক্যতা যেটাকে বলে, ইন্টিগ্রেটি মানে একত্রিতভাবে যেটা, সেইটা, এই তিনটে ওয়ার্ড এই প্রিয়াম্বেলের মানে মধ্যে অ্যাড করা হয়, ঠিক আছে। এবার দেখো, অ্যাট প্রেজেন্ট প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া ইজ আ সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। তো এখন যেটা বলা হয় সেটা এখন যেটা আছে এখন হচ্ছে সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তো এস এই তিনটে ফার্স্টে, তারপরে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। তো অবশ্যই তোমাদেরকে এই ফ্লোতেই মনে রাখতে হবে, সোভেরিনের পরে কখনোই ডেমোক্রেটিক রিপাবলিক বললে তারপরে সোশ্যালিস্ট, সেকুলার দিলে কখনোই হবে না, এরকমভাবেই বলতে হবে যে ইন্ডিয়া ইজ আ সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক কান্ট্রি, ঠিক আছে। তো এই ফ্লোতেই তোমাদেরকে বলতে হবে। এরকম অনেকবার কোয়েশ্চেন এসেছে WBCS-এ বা বিভিন্ন এক্সামে, যে উল্টোপাল্টা করে দিয়ে বলেছে যে কোনটা সঠিক, মানে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিকভাবে বলা আছে, ঠিক আছে। তো সোভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, ঠিক আছে। এবার দেখো, প্রিয়াম্বেল ডিক্লেয়ার্স জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অ্যাজ দ্য অবজেক্টিভস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে লক্ষ্য সেটার মধ্যে আইনি যে অধিকার, এর সঙ্গে স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ, এইগুলো সম্পর্কেও লক্ষ্য দেয়া মানে নজর দেওয়া হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো এটাই এই প্রিয়াম্বেলে বলা হয়েছে, যেটা প্রিয়াম্বেলে ডিক্লেয়ার করা হয়েছিল, ঠিক আছে।
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ আ প্রিয়াম্বেল অ্যান্ড ইট ইন্ডিকেটস দ্য কনস্টিটিউশন ইজ রিটেন। ঠিক আছে, এই প্রিয়াম্বেলটা আনার পরে, যদিও ভারতীয় কনস্টিটিউশনটা রিটেন নয়, কিন্তু প্রিয়াম্বেলটা আসার পরে মনে হয় যেন এই ইন্ডিয়ান কনস্টিটিউশনটাও রিটেন, লিখিত। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রিটেন নয়, বিভিন্ন জায়গা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। হ্যাঁ, অ্যাডপ্ট করা হয়েছিল এবং তারপরে মানে লেখা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি মানে এটা ভারতের নয়। তো এই প্রিয়াম্বেলটা থাকার জন্য এটাকে দেখে মনে হয় যে এটা একটা রিটেন জিনিস। ঠিক আছে, এটা ইন্ডিকেট করে এটা রিটেন জিনিস। এরপর দেখো, দ্য বেরুবারি কেস সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার প্রিয়াম্বেল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, বেরুবারি কেসে বলা হয় যে প্রিয়াম্বেল কনস্টিটিউশনের পার্ট নয়, বাট ইন দ্য কেশবানন্দ ভারতী কেস সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার প্রিয়াম্বেল ইজ আ পার্ট অফ কনস্টিটিউশন। ঠিক আছে, মানে বেরুবারি কেসের মধ্যে সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করে যে এই যে প্রিয়াম্বেলটা এটা কনস্টিটিউশনের পার্ট নয়, কিন্তু কেশবানন্দ ভারতী কেসে বলা হয় যে কনস্টিটিউশনের এটা পার্ট। ঠিক আছে, এটা কনস্টিটিউশনের পার্ট। তো এই ছিল, এই দুটো কেস ছিল যেখানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে বেরুবারি কোন কেসের মধ্যে প্রিয়াম্বেলকে পার্ট হিসেবে বলা হয়নি, তো সেটা হচ্ছে বেরুবারি কেস। আর কোনটাতে কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছিল যে প্রিয়াম্বেল হচ্ছে পার্ট অফ কনস্টিটিউশন। ঠিক আছে, তো এই দুটো ছিল তথ্য। তো এই দুটো তোমাদেরকে, এই কেস দুটো মনে রাখতে হবে। এবার তোমরা যদি বলো, কমেন্টে আমাকে জানাও যে বেরুবারি কেস আর কেশবানন্দ কেস সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই আমি প্রোভাইড করব। আর যদি তোমরা না জানতে চাও তাহলে আমি এটা ছেড়ে দেবো, কারণ হচ্ছে এটাও একটা মানে গোটা ভিডিওর মধ্যে এই দুটো কেস চলে আসবে। ঠিক আছে, তো এটাকে নিয়ে আমি আর এই ভিডিওটা বাড়াচ্ছি না, এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাবে। এবার দেখো, এবার হচ্ছে সোভেরিন নিয়ে আসবো। সোভেরিনের কনসেপ্টটা ইউকে থেকে নেওয়া হয়। ঠিক আছে, সোভেরিনের বাংলা অর্থ হলো সার্বভৌম। ঠিক আছে, তো সোভেরিন বলা হয়েছে দুটো পার্টে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনালে বলা হয়েছে ইট মিনস দ্য ইন্ডিয়া পজেস এক্সট্রিম অ্যাবসলিউট আলটিমেট পাওয়ার ওভার দ্য পিপল অফ দ্য টেরিটরি। মানে ইন্ডিয়া মানে স্টেটের একটা পাওয়ার আছে, ইন্ডিয়ার যে মানুষদের মধ্যে একটা পাওয়ার আছে যে তাদেরকে সংঘবদ্ধভাবে সুন্দরভাবে রাখতে পারবে। ঠিক আছে, আর এক্সটার্নালি কি বলা হচ্ছে যে ইন্ডিয়াকে বাইরে থেকে কেউ মানে কন্ট্রোল করতে পারবে না, ইন্ডিয়া হচ্ছে নিজে একটা স্বাধীন। ঠিক আছে, তো এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইন্টারনাল পার্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল পার্ট। এক্সটার্নাল পার্টে বলা হচ্ছে যে বাইরে থেকে কেউ অধীন করতে পারবে না, যেহেতু দীর্ঘদিন ব্রিটিশ আন্ডারে ছিল, তো সেটার কনস্টিটিউশন আসার পর বলা হচ্ছে বাইরে থেকে কেউ কন্ট্রোল করতে পারবে না, ইন্ডিয়া নিজের স্বাধীন। আর ইন্টারনালি কি বলা হচ্ছে যে স্টেটের মানে ভারতীয় যে স্টেট মানে ইন্ডিয়াকে একটা গোটা স্টেট হিসাবে তুলনা করছে, তো সেই স্টেটের একটা ভারতীয় জনগণের প্রতি একটা পাওয়ার এবং তাদেরকে সুন্দরভাবে মানে রাখার একটা যে ব্যবস্থা, সেটা এই প্রিয়াম্বেলে করা হয়েছে। এবার দেখো, সোশ্যালিস্ট ব্যাপারটা কি হচ্ছে, দ্য কনসেপ্ট হ্যাজ বিন টেকেন ফ্রম ইউএসএসআর। এখানে অবশ্যই সোভেরিন কোন দেশ থেকে নেওয়া হচ্ছে, সোশ্যালিস্ট কোথা থেকে নেওয়া হচ্ছে, এগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে। তো সোশ্যালিস্ট নেওয়া হয়েছে ইউএসএসআর থেকে, মানে যেটা তখন সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল। ঠিক আছে, এবার দেখো, দ্য ইন্ডিয়ান ব্র্যান্ড অফ সোশ্যালিজম ইজ ডেমোক্রেটিক সোশ্যালিজম। মানে ভারতের যে সমাজতন্ত্র সেটা হচ্ছে যে গণতান্ত্রিক সমাজতন্ত্র। ইট মিনস কো এক্সিস্টেন্ট অফ দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক, ইট মিনস হচ্ছে মিক্সড ইকোনমি। তাহলে সোশ্যালিজমটা কি, এখানে হচ্ছে মিক্সড ইকোনমি আছে, প্রাইভেট সেক্টরও থাকে, পাবলিক সেক্টরও থাকে। তো এখানে ইকোনমিটা হচ্ছে মিক্সড ইকোনমি। ঠিক আছে, নেক্সট দেখো, সেকুলার মানে ধর্মনিরপেক্ষতা। এটা কোথা থেকে এসছে, ফ্রান্স থেকে এসছে। অল দি রিলিজিয়ান ইন আওয়ার কান্ট্রি হ্যাভ সেম স্টেটাস অ্যান্ড প্রোটেকশন ফ্রম দ্য স্টেট। মানে প্রত্যেকটা যে মানে ধর্ম আছে আমাদের দেশে, তাদের মানে সমান অধিকার এবং তাদেরকে মানে দেশ সমানভাবে অধিকার মানে রক্ষা করবে। ঠিক আছে, ইন্ডিয়া ইজ দ্য নিউট্রাল ইন ম্যাটার অফ রিলিজিয়ান। মানে ধর্মের ব্যাপারে ইন্ডিয়া হচ্ছে নিরপেক্ষ, মানে কোনো পক্ষপাতিত্ব করবে না। ঠিক আছে, তো এটা সেকুলারে বলা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, ডেমোক্রেটিক হচ্ছে দ্য কনসেপ্ট হ্যাজ বিন টেকেন ফ্রম ইউকে। ডেমোক্রেটিকের পার্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে। ইট মিনস পিপলস পার্টিসিপেশন ইন গভর্নমেন্টস অ্যাক্টিভিটিস। ঠিক আছে, মানে এটা হচ্ছে গভর্নমেন্টের ডেমোক্রেটিক মানে কি হচ্ছে গণতান্ত্রিক দেশ। তো গণতান্ত্রিক ব্যাপারটা নেওয়া হয়েছে ইউকে থেকে, মানে ইউনাইটেড কিংডম থেকে। এবং এখানে বলা হয়েছে ডেমোক্রেটিক কখন হবে, যে আমরা কোনো সরকার নির্বাচন করছি, অবশ্যই আমাদের পার্টিসিপেশন থাকে, আমরা ভোট দিয়ে সরকারটাকে আনি। তো এখানে একটা গভর্নমেন্টের পার্টিসিপেশন আছে, তাই এটাকে গণতান্ত্রিক বলছে, ডেমোক্রেটিক কান্ট্রি বলছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রিপাবলিক হচ্ছে দ্য কনসেপ্ট হ্যাজ বিন টেকেন ফ্রম হচ্ছে ফ্রান্স থেকে রিপাবলিকটা নেওয়া হয়েছিল। অ্যান্ড ইট মিনস দ্য হেড অফ দ্য স্টেট প্রেসিডেন্ট মাস্ট বি ইলেক্টেড আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। প্রজাতান্ত্রিক যেটা বলা হচ্ছে, অবশ্যই এখানে ডেমোক্রেটিকের সমতুল্যই ওয়ার্ডটা রিপাবলিকটা, কিন্তু এখানে কি হয়েছে স্টেট মানে আমি তোমাদেরকে প্রথমে বললাম যে আগে
মানে আগের সময়ে স্টেট বলতে গোটা ইন্ডিয়াকে বোঝানো হতো, এবং স্টেটের যিনি হেড তাকে বলা হয় পদের দিক থেকে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টকে কী হচ্ছে, আমরা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইলেক্টেড করছি। কেন ডাইরেক্টলি, বা আমরা ডাইরেক্টলি জনতা ভোট দিয়ে প্রেসিডেন্টকে আসতে পারি, অথবা ইনডাইরেক্টলি কেন, আমরা যে গভর্নমেন্টকে আনছি সেই গভর্নমেন্ট নির্বাচিত হওয়ার পরে তারা ডিসাইড করছে এবং তাদের অপোজিশনরা ডিসাইড করছে যে কে কে নির্বাচনে থাকবে, এবং তারা ভোট দিচ্ছে। তো আমাদের মাধ্যমেই ইনডাইরেক্টলি তাদেরকে, যেহেতু সরকার আমরা চুজ করছি কে কোন গভর্নমেন্ট আসবে, তাদের মাধ্যমেই যে ভোটিংয়ের মাধ্যমে প্রেসিডেন্ট আসছে, তো সেটাও প্রেসিডেন্টেরই মানে প্রেসিডেন্ট নির্বাচনটাও সাধারণ মানুষের দ্বারাই হচ্ছে, ঠিক আছে। তো সেখানেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কথাটা বলা হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ জাস্টিস। এগুলো নিয়ে কোনো কিছু দেখতে হবে না, শুধু দেখতে হবে কোন কোন জায়গা থেকে এনেছে। জাস্টিস মানে যে মানে আইনি যে অধিকার, সে যে জিনিসগুলো, এগুলো আনা হয়েছে রাশিয়া থেকে। কনসেপ্ট অফ লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে যে সাম্যতা, ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ব, এই জিনিসগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে। খুব কোয়েশ্চেন আসে, অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে জাস্টিস কোথা থেকে নেওয়া হয়েছে, লিবার্টি, ফ্র্যাটার্নিটি। এখানে মানে আমি প্রিয়াম্বেল সম্পর্কিত আমি কনস্টিটিউশনে ততটুকুই পড়াচ্ছি যতটা কোয়েশ্চেনে পরীক্ষায় এক্সামগুলোতে আসে, এর থেকে আমি কোনো বেশি পড়াচ্ছি না। তোমরা একটা জিনিসও যেন বাদ দেবে না, ঠিক আছে। এবার দেখো, এই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এগুলো নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বেল হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রান্স। প্রিয়াম্বেল মানে যে প্রিয়াম্বেলের যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। তো প্রিয়াম্বেলের অধিকাংশ অনেকটাই জিনিস বেশিরভাগ ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো, প্রিয়াম্বেল সম্পর্কে অনেকজনা মানে বড় বড় বিজ্ঞ মানুষরা কিছু কিছু মানে তথ্য, মানে কিছু কিছু পার্ট কথা বলেছিল। তো এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, তো এগুলো আমি দিয়েছি তোমাদেরকে। প্রিয়াম্বেল ইজ দ্য সোল অফ কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের একটা আত্মা। এটা কে বলেছিল, এটা বলেছিল যে ঠাকুরদাস ভার্গব, ঠিক আছে। প্রিয়াম্বেল ইজ দ্য হরোস্কোপ অফ আওয়ার কনস্টিটিউশন। হরোস্কোপ মানে আমরা জানি যে যেটা আমরা মানে যেটা মানুষের হরোস্কোপ নির্বাচন, মানে যেটা কুষ্টি বিচার করে বা গ্রহ নক্ষত্র দেখে যেগুলো করা হয়, তো সেই হরোস্কোপ, কনস্টিটিউশনের হরোস্কোপ প্রিয়াম্বেলকে বলেছিলেন কে, কে এম মুন্সি, ঠিক আছে। প্রিয়াম্বেল ইজ দ্য কি নোট অফ দ্য কনস্টিটিউশন। কি নোট, কি নোট মানে হচ্ছে যেটা একটা মূল, মানে কি মানে কি হচ্ছে চাবি, নোট, নোট মানে কি বলবো তোমাদেরকে, ধরো কোনো মানে একটা ভিত্তি, ঠিক আছে। কনস্টিটিউশনের ভিত্তিই হচ্ছে প্রিয়াম্বেল, মানে কনস্টিটিউশন শুরু হওয়ার আগেই যে প্রিয়াম্বেলটা বলছি, সে প্রিয়াম্বেলটার মাধ্যমে বুঝতে পারছি যে ইন্ডিয়া কেমন কান্ট্রি, ঠিক আছে। তো সেটা বলেছিল কে, আর্নেস্ট বার্কার। ইনি একজন ফরেনার ছিলেন, আর্নেস্ট বার্কার। তো তিনি এই কথাটা বলেছিলেন। তো এই ছিল প্রিয়াম্বেলের কনসেপ্ট, ঠিক আছে। প্রিয়াম্বেলটা তোমরা পড়বে, পড়ার পরে যদি তোমাদের কোনো জায়গায় মনে হয়, আর অবশ্যই তোমাদেরকে বললাম যে বেরুবাড়ি কেস আর কেশবানন্দ ভারতী কেস, এই দুটো কেস নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে। এখানে আমি কোয়েশ্চেন কখনোই আসে না, ঠিক আছে, যে বেরুবাড়ি কেস নিয়ে আলোচনা করো বা কেশবানন্দ ভারতী কেস নিয়ে আলোচনা করো, এক্সামে আসে না। কিন্তু তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, তোমাদের যদি মনে হয় না এটা সম্পর্কে জানবো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি তোমাদেরকে এটা নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তোমাদেরকে হয়তো নোটস প্রোভাইড করতে পারবো না, কিন্তু আমি এটা নিয়ে যতটা জানি তোমাদেরকে মূল সারাংশটা বলে দিতে পারবো। সেখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো তোমরা যদি সেটা চাও, আমি একটা এক্সট্রা ভিডিও তোমাদের জন্য বানিয়ে নেবো, কারণ এটাতেই অলরেডি অনেকটা ভিডিওটা মানে বড় হয়ে যাবে। অবশ্যই কেশবানন্দ ভারতী কেস এবং যে বেরুবাড়ি কেস, সেটা পরীক্ষায় আসে না, ঠিক আছে। তো শুধু এইটুকুই আসবে যে কোন কেসে প্রিয়াম্বেলকে মানে নেগলেক্ট করা হয়েছিল, কোনটাতে মানে একটা মানে জায়গা দেওয়া হয়েছিল প্রিয়াম্বেলকে, তো কনস্টিটিউশনে জায়গা দেওয়া হয়েছিল। তো সেই দুটো বিষয়টা আসে, আর কিছু আসে না, ঠিক আছে। তো এই ছিল ভিডিও প্রিয়াম্বেলের কনস্টিটিউশনে। অবশ্যই ভিডিওটা দেখবে। তোমাদের শুধু এটুকুই মনে করো না যে কোনো এক্সামের জন্য তোমরা হিস্ট্রি জিওগ্রাফি পড়েই পাশ করে যেতে পারবে, কখনোই না। কনস্টিটিউশন একটা মূল পার্ট কম্পিটিটিভ এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য। খুব ভালো করে পড়ো। ইন্টারভিউতেও কনস্টিটিউশন থেকে কিন্তু এখন কোয়েশ্চেন প্রচণ্ড ধরে, ঠিক আছে। তো প্রিয়াম্বেল অবশ্যই পড়বে, কনস্টিটিউশনের ইন্ট্রোডাক্টরি পার্ট যেহেতু এটা, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটাও খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় এবং তোমাদের সাথে আমারও একটা যে মোটিভেশনাল পাওয়ার থাকে, যাতে আমি আরও ভিডিও আনার জন্য মোটিভেশন পাই। তো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার যদি কোনো ভুল ত্রুটি কিছু হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ।